আমি নয়নাদিত্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এম আবুল কালাম আজাদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও এই আলোচনায় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের মতামত এবং করবেন বিশ্লেষণ। আজ নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, আইন ও নৈতিকতার মানদণ্ডে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারের সাথে কোনো ব্যবসা করতে পারবে না। অথচ সরকারের বিভিন্ন দপ্তরে ঠিকাদারি কাজ করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চ্যানেল ওয়ানের অনুসন্ধান বলছে, এসব ঠিকাদারির মধ্যে প্রতিমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজও রয়েছে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী হবার পর সরকারের কাছ থেকে তিনি কাজ নিয়েছেন প্রায় 40 কোটি টাকার। এগুলোকে সংবিধান ও নীতি বহির্ভূত বলছেন আইনবিদ ও সংশ্লিষ্টরা। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন আগে প্রতিবেদনটি দেখে আসি। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম। এই মীর শাহে আলম আগে থেকেই ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। সরকারের প্রতিমন্ত্রী হবার পর এগুলো থেকে বের হয়ে যাবার কথা থাকলেও তিনি ঠিকাদারি ব্যবসা করে যান। চ্যানেল ওয়ান 3টি মন্ত্রণালয়ে তার ঠিকাদারি ব্যবসার খোঁজ পেয়েছে, যেখানে তিনি নিজে অথবা তার ছেলে ঠিকাদারি কাজ করছেন। এর মধ্যে অনেকগুলো কাজ আছে যা তিনি প্রতিমন্ত্রী হবার পর পেয়েছেন। সরকারি নথি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ে তিনি ঠিকাদারি ব্যবসা করছেন। 2026 সালের 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন মীর শাহে আলম। প্রতিমন্ত্রী হবার পর তার ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে করা লাইসেন্সে 13,55,8991 টাকার 6টি কাজ পেয়েছেন। এই 6টি কাজের মধ্যে একটি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে এ বছরের 16ই মার্চ, আর 5টি কাজের দরপত্র আহ্বান করা হয় 25 মার্চ। আর সরকারের সাথে চুক্তি স্বাক্ষর হয় যথাক্রমে 6 এপ্রিল ও 28 এপ্রিল। প্রশ্ন উঠেছে, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রীর ছেলে এই কাজ করতে পারেন কিনা, কারণ যে কোনো দরপত্রের গোপনীয় বিষয়বলি প্রতিমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন থাকে। এ তো গেল মীর শাহে আলমের ছেলের কাজ। প্রতিমন্ত্রী হবার পর মীর শাহে আলম সরাসরি নিজের কোম্পানির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে ঠিকাদারির কাজ নেন। দেশের বাজারে যে আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায়, উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে সেই পটাশিয়াম আয়োডাইড বা আয়োডিন সরবরাহ করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক। আইন অনুযায়ী এই আয়োডিন বিসিকের বাইরে অন্য কারো কাছ থেকে লবণ উৎপাদক কোম্পানিগুলো কিনতে পারে না। সরকারি নথি বলছে, সেই পটাশিয়াম আয়োডাইড বিসিক ওপেন টেন্ডারের মাধ্যমে কিনছে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস নামের একটি লিমিটেড কোম্পানির কাছ থেকে। ইজিপির দরপত্রের নথিতে দেখা যায়, রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডের মালিক হিসেবে লেখা আছে মীর শাহে আলম ও তার ছেলে মীর শাকরুল আলমের নাম। সেখানে বাবা ও ছেলের 50% করে শেয়ারের কথা উল্লেখ আছে। আর কোম্পানির চেয়ারম্যান মীর শাহে আলম ও ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। মজার তথ্য হলো, আওয়ামী লীগ আমল থেকেই আয়োডিন সরবরাহের কাজ করে যাচ্ছেন মীর শাহে আলম। সরকারি নথি অনুযায়ী 2024 সালের 27 মে আওয়ামী লীগ সরকারের সময় 17,59,00,000 টাকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 17 জুন 2025 সালে 21 কোটি টাকার এবং প্রতিমন্ত্রী হবার পর 2026 সালের 12 এপ্রিল 25,75,00,000 টাকার কাজ নেন শাহে আলম। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হলে তার জনসংযোগ কর্মকর্তা জানান, তিনি কোনো বক্তব্য দেবেন না। আমরা আজকে প্রশ্নোত্তর দিচ্ছি না। তবে 9 জুন প্রতিমন্ত্রী সচিবালয়ে কোনো প্রশ্ন না নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। সেখানে বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান তিনি তার পরিবারের সদস্যদের নামে লিখে দিয়েছেন। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসাটা, যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিস কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী, তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি।
ইজিপির ওয়েবসাইটে প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠান রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিখে সার্চ দিলে সবশেষ কাজের বিশদ বিবরণে দেখা যায় 12 এপ্রিল 2026 তারিখ এই কাজের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয়া হয়। আর 16 এপ্রিল যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ নিবন্ধনকারী প্রতিষ্ঠানে তার শেয়ার ট্রান্সফার হয় মীর লাবণী আক্তারের নামে। মীর লাবণী আক্তার তার স্ত্রী, অর্থাৎ কাজ পাবার পর স্ত্রীর নামে শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন মীর শাহ আলম। এদিকে এই কোম্পানির নামে যত কাজ পেয়েছেন তার বেশিরভাগেরই তিনি একক দরদাতা। আপনি যদি কোনো দরপত্রে শুধুমাত্র একজন মাত্র দরপত্রদাতা দরপত্র জমা দেন এবং তিনিই কাজ পান, এবং এটা যদি রিপিটেডলি হয়, পাবলিক প্রকিউরমেন্টে বলি যেটা একটা সন্দেহজনক দরপত্রের উৎস। সো এই ধরনের দরপত্রের যখন বারংবার ঘটবে, আর যে কোম্পানিটি নিয়ে আমরা আলোচনা করছি, প্রায় আমরা দেখতে পাচ্ছি উনি যে সরকারি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ইজিপির মাধ্যমে যে কাজগুলো পেয়েছেন তার প্রায় 2/3 কাজ সিঙ্গেল বিডিংয়ে, মানে একক দরপত্রদাতা ছিলেন এবং কাজ পেয়েছেন তিনি। আর আইনবিদরা বলছেন প্রতিমন্ত্রীর এ ধরনের কাজ নেওয়া পুরোপুরি স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যা সংবিধানের 147 ধারার লঙ্ঘন। কন্ট্রাক্টর হওয়া বা যে কোনো ব্যবসা বাণিজ্য করা সরকারের সাথে, সেটা আসলে 147 নং অনুচ্ছেদ সংবিধানের এটা বাধাগ্রস্ত করা যায় না। তিনি যদি তারপরে যদি করেন যেটা নিষেধ করা আছে, সেক্ষেত্রে তার পদ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। উনি যদি মালিক থাকা অবস্থায় কাজ পেয়ে থাকেন তাহলে তো স্বার্থের সংঘর্ষ অবশ্যই আছে। তার মন্ত্রণালয় যদি তার পুত্র বা ভাই যদি টেন্ডার পায়, তখন এই টেন্ডারটা স্বচ্ছ প্রক্রিয়ায় হলেও একটা জনমনের ধারণা হবে যে এখানে হয়তো তাকে মানে অযাচিতভাবে সাহায্য করা হয়েছে। স্ত্রী ও ছেলের নামে ব্যবসা বা কোম্পানি লিখে দিলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্ত্রী ও ছেলে সরকারের সাথে ব্যবসা করতে পারেন না বলে মত টিআইবির নির্বাহী পরিচালকের। আইনের ফাঁকফোকর এবং ব্যাখ্যা এবং যে ধরনের কি বলে যে অপব্যাখ্যার প্র্যাকটিক্যালি, সেটার মাধ্যমেই তো আসলে বাংলাদেশে যে দুর্নীতি সহায়ক চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা মনে করি না যে বর্তমান সরকার যেটা তাদের নির্বাচনী ইশতেহারে 31 দফায় এবং জুলাই সনদের কথা যেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে, এই প্রবণতাগুলো কোনো অবস্থায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিমন্ত্রী হিসাবে সরকারের সাথে ঠিকাদারি ব্যবসা করলে সংবিধান লঙ্ঘিত হবে। এজন্য কাজ পাবার পরে প্রতিমন্ত্রী তার স্ত্রীর নামে কোম্পানি লিখে দিয়েছেন। কিন্তু স্ত্রীর নামে কোম্পানি লিখে দিলে কি স্বার্থের দ্বন্দ্ব হয় না? এমন প্রশ্নে আইনবিদরা বলছেন আইনে স্পিরিট বলতে একটি শব্দ রয়েছে। আইনের স্পিরিট বলতে বোঝায় কোনো আইন তৈরি করার দর্শন কি, এর অন্তর্নিহিত তাৎপর্য কি এবং কোন উদ্দেশ্যে আইনটি করা হয়েছিল। সংবিধানে 147 অনুচ্ছেদে এই কথাগুলো বলা হয়েছে এই কারণেই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের প্রভাবশালী মহল যেন কোনোভাবেই সরকারের সাথে কোনো ব্যবসা না করতে পারেন, কারণ এতে করে দুর্নীতি হবার আশঙ্কা থাকে এবং নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই আইনের ওই স্পিরিটেও স্ত্রীর নামে কোম্পানি লিখে দিলে স্বার্থের দ্বন্দ্ব অর্থাৎ সংবিধান লঙ্ঘিত হয় বলে মনে করেন আইনবিদরা। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখছিলাম, দীর্ঘ একটি প্রতিবেদন। তবে এই যে আলোচনা হয় বিভিন্ন সময়, নানা ধরনের আলোচনা, একই সঙ্গে নানা বিষয়গুলো এই যে উঠে আসছে দুর্নীতি, এটি আসলে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার কিংবা প্রতিমন্ত্রী পদমর্যাদার একজনের নামে যখন এ ধরনের তথ্য প্রমাণ উঠে আসে, যেটি বলা হচ্ছে যে আইনের একেবারেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটি বলা হয়, সেই জায়গা থেকে এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? স্যার, আপনাকে দিয়ে যদি শুরু করি, তৌফিক ইসলাম মিথিল, আপনাকে দিয়ে যদি আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল ওয়ানকে এই জন্য যে এমন একটা বিষয় তুলে ধরেছেন যেখানে ধরেন স্বজনপ্রীতির যে অভিযোগ, যেটা ফ্যাসিস্ট সময়ে আমরা সবসময় দেখেছি, এমন একটি বিষয় তুলে ধরার জন্য, এবং এই বিষয় তুলে ধরার মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমি যেটা মনে করব ক্ষমতাসীন দলকে সাহায্যই করা হচ্ছে। আমি সবসময় একটা জিনিস মনে করি, এই জন্য কথাটা বলে নিচ্ছি, আমার ভুলগুলো যে ধরিয়ে দেয় সেই কিন্তু আমার ওয়েল উইশার। তো সেক্ষেত্রে আমি যথার্থই বলবো চ্যানেল ওয়ান যে বিষয়টি উপস্থাপন করেছেন আলটিমেটলি কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য এই বিষয়টি তুলে ধরেছেন। আর একজন দায়িত্বশীল প্রাপ্ত সরকারি কর্মকর্তা হতে পারে, মন্ত্রী হতে পারে, এবং এই মন্ত্রী বা সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করে যদি ছেলে মেয়ে বউকে কোনোভাবে কাজ পাইয়ে দেয়, এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যেখানে সংবিধান বিশেষজ্ঞ এটা স্পষ্টত
স্পেসিফিক্যালি বলেছেন, এখানে টিআইবিরও যিনি ছিলেন ডক্টর ইফতেখার স্যারও যথার্থই বলেছেন। আমি যতই নাম বদল করে আমার ছেলের নামে বা আমার ওয়াইফের নামে দেয়, আলটিমেটলি তো আমি এটা নিচ্ছি। তো সো এটা স্পষ্টত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা ডিনাই করার যৌক্তিকতা হচ্ছে তর্কের খাতিরে তর্ক করছি। আমার মনে হয় যে এই বলয় থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমরা এই প্র্যাকটিস দেখেছি 16-17 বছর, এগুলো আমরা আর দেখতে চাই না। সত্যিকার অর্থে কেউ যদি ব্যবসা করতে চায়, আমার মনে হয় তার মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া উচিত। একাধারে মন্ত্রী থাকবে, অন্যধারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে অন্যের কাছে তো দিচ্ছে না, ছেলে বা ওয়াইফের কাছে দেওয়া মানে কি, সে নিজের কাছেই রেখে দিচ্ছে। আমরা দেখেছি এমনও ঘটনা হয়েছে যে গত 16-17 বছর ওয়াইফ এবং ছেলে মেয়েদের এবং শাশুড়ির নামে প্রচুর সম্পত্তি। এগুলো কোত্থেকে এসেছে মানুষের কাছে? এগুলো কিন্তু দিজ আর ভেরি ক্রিস্টাল, যে নিজের নামে না করে শাশুড়ির নামে, শ্বশুরের নামে, ওয়াইফের নামে, ছেলেদের নামে, মেয়েদের নামে করে। অফিসের কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষেত্রে আমরা দেখেছি। যে এই আলোচনার মধ্যে আমি একটু যুক্ত করে নিতে চাই আমাদের ইনপুট এডিটর এবং প্ল্যানিং এডিটর যিনি আছেন, ইনপুট হেড এবং প্ল্যানিং এডিটর মুফতি পারভেজ নাজির রেজা। পারভেজ রেজা, স্বাগত আপনাকে। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা আলোচনাটা একটু চালিয়ে যেতে চাই, তারপরে আপনার প্রতিবেদন নিয়েও আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। জি, আবুল কালাম আজাদ, এই যে প্রতিবেদনটি দেখলাম, এখানে আপনি আসলে কতটুকু স্বার্থের দ্বন্দ্ব খুঁজে পান? না, পুরোটাই তো এটা স্বার্থের দ্বন্দ্ব। মিথিল ভাই বলেছেন স্বজনপ্রীতি। আমি তো আসলে এখানে দেখছি যে উনি সরাসরি ক্ষমতার অপব্যবহার করে এইসব করছেন। যে দেখুন, সাংবাদিক হিসাবে আমরা তো প্রতিদিনই নানান ধরনের খবর নিয়ে ব্যস্ত থাকি। তো গত প্রায় 1 মাস যাবৎ আপনি দেখবেন যে শাহে আলম বারবার মানে নিউজের শিরোনাম হচ্ছে। প্রথমে ধরুন উনি 2টি ইউনিয়নের নাম পরিবর্তন করে 2 ছেলের নামে রেখেছেন, পরে ওইটা বাতিল হয়েছে। এরপরে দেখুন সবচেয়ে বড় যেটি আলোচিত হয়েছে যে উনি হচ্ছে বগুড়ার মন্ত্রী, কিন্তু চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে তিনি সাসপেন্ড করেছেন, মানে উইথড্র করে এখন ধরেন এসপি অফিসে তাকে ন্যস্ত করা হয়েছে। তো এই কর্মকর্তা ওসি উনি একসময় নাকি শিবগঞ্জ, মানে বগুড়ার শিবগঞ্জ থানায় ছিলেন, এবং তখন থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সময় তখন তিনি প্রচুর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মানে মামলাগুলো তদন্ত করেছেন এবং চার্জশিট দিয়েছেন। তো সেই কারণে, এবং শাহে আলম, এবং আমরা শুনেছি যে শাহে আলম এবং তার ছেলে এবং তার যে আশেপাশের নেতাকর্মীরা ছিল তাদেরকেও অনেক হয়রানি করেছে। এই প্রতিশোধটা এখন উনি নিচ্ছেন। তো উনি কিন্তু সরাসরি এটা নিতে পারেন না। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে অর্থমন্ত্রী অনেক প্রভাবশালী একজন, এবং তার এলাকার থানার ঘটনাটা, এবং এটার জন্য কিন্তু উনি একটা ডিও লেটারও ইস্যু করেছেন। হ্যাঁ, ডিও লেটার ইস্যু করার পরে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধরেন মানে পাওয়ারফুল আসলে কে হয়ে গেল, যে কারণে মানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হলো। তো ঘটনার কিন্তু শেষ নেই। ধরুন ওই যে তার 2 ছেলের নামে যে 2 ইউনিয়নের নাম রাখা হয়েছে, এরপরে সাংবাদিকরা সেটা যখন এটা নিয়ে নিউজ করলো, সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু সে মানহানির মামলা করেছে। উনি দেয়নি, কিন্তু বগুড়া থেকে অন্য একজন। হ্যাঁ, অন্য, আমরা এর তো বোঝাই যায়। ধরেন এটা তো আমাদেরকে বুঝতে আর কি খুব একটা সমস্যা হয় না। পরে উনি পরে কিন্তু বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে উনি আর ওই মামলাটা চালাতে চান না। আরও একটি বিষয় আছে, আপনি শহীদ জিয়া শিশু পার্কের একটা ঘটনা এসেছে, আপনি দেখেছেন যে সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছিল, এবং সেই বদলি আবার ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। সেই বদলি এর ভিতর দিয়ে আমরা খবর পেলাম যে তাকে শাহে আলম চাচ্ছিল যে তার এলাকায় নিয়ে যাওয়ার জন্য। মানে এই যে শাহে আলমের একটার পর একটা যে ঘটনা যে বিতর্ক সৃষ্টি করছে, এটা সিম্পলি হচ্ছে যে তার যে চেয়ারটা, সেই চেয়ারটাকে ব্যবহার করে সে এই কাজটা করে যাচ্ছে, এবং হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ল, কনস্টিটিউশন, নাথিং। কারণ তার কাছে পাওয়ার আছে, সে জানে যে আমি এত কিছু করলে আমার কিছু হবে না, কারণ তার যে ওস্তাদ আছে, হ্যাঁ, আমরা তো জানি যে উনি আসলে কার পাওয়ারে পাওয়ারফুল, কেন উনি একেবারে এক ধরনের ননশ্যালেন্ট একটা অ্যাটিচিউড নিয়ে চলতেছেন। এগুলো করছেন, এগুলো সরাসরি হচ্ছে নিয়মের ব্যত্যয়, ক্ষমতার অপব্যবহার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কিন্তু একটার পর একটা উনি করে যাচ্ছেন।
এর বাইরে আমি একটু আমি শুধু একটা জিনিস যুক্ত করতে চাই যে দুর্দান্ত একটি রিপোর্ট হয়েছে, কিন্তু ধরুন আমরাও কিন্তু বেশ কয়েকটি টাইমস অফ বাংলাদেশে রিপোর্ট করেছি, তার কার্টুন করেছি। আমাদের কাছে আরও অনেক তথ্য এসেছে। আমরা লেটেস্ট যে তথ্য পেয়েছি তাতে ৭৪টা প্রকল্প উনি মোটামুটি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই ৭৪টা প্রকল্পের আর্থিক মূল্য ১৩০ বা ৪০ কোটি টাকা। আচ্ছা, এবং আরও অনেক কিছুর সঙ্গে উনি জড়িত। জি, পারভেজ রেজা, আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, মীর শাহ আলম সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সে সংবাদ সম্মেলন না, সচিবালয়ের যারা সাংবাদিকদের যে সংগঠন আছে সেখানে যে একটি সংলাপের আয়োজন করা হয় সেখানে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন তার ছেলে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিল, কিন্তু বাবা মন্ত্রী হবার কারণে এটি নিয়ে প্রশ্ন উঠবার কারণে তিনি তার বড় সন্তানকে অনুরোধ করেন এবং তিনি বিসিবির পরিচালকের পদ থেকে পরের দিনই পদত্যাগ করেন। কারণ এখানে উনি মনে করেছেন যে এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটি ইস্যু আছে, একই সঙ্গে তার ইমেজেরও বিষয় রয়েছে। কিন্তু তিনি যখন এই ব্যবসার কাজটি করছেন তখন এই বিষয়টিকে আসলে গুরুত্ব দিচ্ছেন না। মানে একদিকে বলছেন তিনি এই বিষয়ে সচেতন, অন্যদিকে কি সচেতনতার অভাব, নাকি এটি আসলে ঠিকাদারি একজন ব্যবসায়ীর যে ধরেন কর্মকাণ্ড তারই একটি অংশ? দেখুন, এটিতে একটা মনস্তত্ত্বের বিষয়। আমরা জুলাইয়ের আন্দোলনের কথা জানি, বিগত সরকারের মানে সীমাহীন দুর্নীতির কথা জানি, এবং তার পরবর্তী যে ফল এসেছে বাংলাদেশে সেটার কথাও আমরা জানি। আমরা চাই কি, আমরা যে কোনো মানুষের কাছেই চাইবো যে আমরা একটা নৈতিক অবস্থান থেকে সরকার চলুক। এই রিপোর্টটিতে আপনি যদি দেখেন যে একটি পুরনো গল্প, মানে গ্রামের একটি প্রচলিত গল্প আমি বলতেই চাই আর কি, যে আমার মাথায় গত কয়েকদিন ধরে এই গল্পটা ঘুরছে যখন এই কাগজপত্র নিয়ে আমি ঘাটাঘাটি করছি। যে শাহ আলম বাস্তবিক অর্থেই তিনি বলছেন যে তিনি তার সমস্ত কিছু তার পরিবারের নামে লিখে দিয়েছেন, কিন্তু মন্ত্রী থাকা অবস্থায় সেই পরিবারের লোকজন কি তার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরে, প্রতিমন্ত্রী হবার পরে তার মন্ত্রণালয়ে তার ছেলে ১৩ কোটি প্লাস টাকার কাজ পাবে? মানে এটা কি কোনো নৈতিক মানদণ্ডে কি দাঁড়ায়? গ্রামের ওই গল্পটির মতো যে হাজী সাহেব হজ করে আসার পরে তিনি আগে সুদের ব্যবসা করতেন, তখন সুদের টাকা একজন তার কাছে নিয়ে আসার পরে তাকে যখন বললেন যে হাজী সাহেব এই সুদের টাকাটা রাখেন যেটা আগে আপনার কাছ থেকে নিয়েছিলাম, হাজী সাহেব বলছেন যে আমি তো হজ করে এসেছি, এখন সুদের টাকা আমি ধরতে পারি না, দেখো তোমার চাচির সাথে কথা বলে তিনি তার কাছে দিয়ে আসো আর কি। মানে বিষয়টা মানে অনেকটা এরকম না যে গ্রামের প্রচলিত একটি গল্পই আমি বললাম যে আমি করছি না, আমার স্ত্রী করছেন। মানে গল্পটা এভাবেই কিন্তু দাঁড়ায়। একেবারে আমার ছোটবেলা থেকে এই ধরনের হাস্যরস গল্প আমরা শুনে এসেছি। যেই জায়গাটাতে যে তার মন্ত্রণালয়, তার অধীনস্থ যে বাংলাদেশের কালচার তো আমরা জানি, অনেক ফেয়ারে টেন্ডার হয়েছে আপনি বলতে পারেন, আমরা তর্কের খাতিরে বলতে পারি তিনি তো ফেয়ার টেন্ডার করে এসেছেন। আমার রিপোর্ট আপনি খেয়াল করে দেখবেন যে মানে তার অনেক কাজ, বিসিকের যে কাজটার কথা আমি বলেছি যে তিনি মন্ত্রী হবার পরে তিনি সেই কাজটা পেয়েছেন এবং সেখানে তার নাম এখনও আছে। এখনও আপনি সেই টেন্ডারে যান, এটা একেবারে ওপেন সোর্সের তথ্য। সেখানে সেই কোম্পানির শেয়ারের হোল্ডার হিসেবে তিনি চেয়ারম্যান হিসেবে এখনও আছেন। তিনি কাজ পাওয়ার পরে তিনি জয়েন্ট স্টক কোম্পানিতে, এটা সত্য, সেটা এপ্রিল মাসের 14 তারিখে তিনি 16 তারিখে, এপ্রিল মাসের 16 তারিখে সেটি আরজিসিতে অ্যাপ্লাই করে তার স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এখন নৈতিক কোন মানদণ্ডের কথা আমরা বলছি? নৈতিক ওই মানদণ্ডের কথা আমরা বলছি যে তিনি তো মন্ত্রী হবার পরে তার বলা উচিত ছিল যে আমি এই কাজ আর করতে পারি না, আমি মন্ত্রী হয়েছি, আমি এই কাজটা প্রত্যাহার করে নিলাম, তাই না? কিন্তু ওই মানদণ্ডের সরকারই তো আমরা চাই। আমরা মানে যে কোনো মানুষ চাইবে যে আমরা কোন আগের সেই পুরনো মডেল মধ্যে দেশ চলবে নাকি নতুন যে কথাগুলো আমরা বলছি। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কীরকম চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি প্রতিনিয়ত তিনি যা বলছেন তার অধীনস্থ যারা আছেন, তার আশেপাশের লোকজন, তারা সেটাকে ধারণ করতে পারছে কিনা সেটি এখন একটা বড় প্রশ্নের জায়গা। এবং তারপরে ধারাবাহিকভাবে তিনি কিন্তু ওই সংবাদ সম্মেলন, এটা সংবাদ সম্মেলন কিনা আমি জানি না, কারণ আশ্চর্যজনকভাবে ওই সংবাদ সম্মেলনের যারা আয়োজক ছিলেন তারা বলেই দিয়েছেন যে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে সেটা সংবাদ সম্মেলন হয় না, সেটা সংবাদ ব্রিফিং আমরা যেগুলো ক্লাসে পড়াই বা পড়ি
যে ব্রিফিং এবং সংবাদ সম্মেলনের মধ্যে পার্থক্য আছে। তিনি একতরফাভাবে অনেক কথা বলে গেছেন, সেখানে তার এই কথাগুলোর ক্লারিফিকেশন কেউ আমরা চাইতেই পারতাম, কিন্তু ওই সচিবালয়ের সেখানে তো তিনি কারো প্রশ্ন নেননি। তিনি প্রশ্ন নেননি, আবার সেটাও টেকনিক্যালি বলতে পারেন যে তিনি প্রশ্ন নেননি তা না, মানে যারা আয়োজক ছিলেন, আমাদের মতো সাংবাদিক ভাইরাই যারা আয়োজক ছিলেন, তারাই বলেছেন যে আজকে আমরা মন্ত্রী সাহেবকে কেউ কোনো প্রশ্ন করব না, আমরা এখান থেকে কেউ কোনো তর্কের খাতিরেই যদি আমি আলোচনাটা একটু তুলি, একজন ব্যবসায়ী পারিবারিকভাবেই ব্যবসা করেন, তিনি এখন সরকারের একটি দায়িত্ব পেয়েছেন, মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, হবার পর তিনি কি তার ব্যবসা বন্ধ করে দেবেন? তার পরিবার কি সেই ব্যবসাটি বন্ধ করে দেবে? স্যার ব্যবসা ওইটা তাকে, আমি মনে করি বা অনেকেই মনে করেন, আমি যে কথাগুলো বলার চেষ্টা করি আপনার কাছ থেকেও নিব, তার আগে আমি একটু স্যারের কাছ থেকে। আমি প্রথমেই পারভেজ রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা রিপোর্ট করার জন্য। ওনার ছেলে বা পরিবারের কেউ বিজনেস করছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কেন ওনার মন্ত্রণালয় হতে হবে? এটা অন্য জায়গায় তো হচ্ছে না। আবার রিপোর্টে যেটা স্পষ্টতে এসেছে যে উনি একমাত্র, ওনার কোম্পানি একমাত্র বিটার, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তার মানে অন্য কেউ কি বিট করেনি নাকি করতে দেওয়া হয়নি। ব্যাপারটা কিন্তু অনেকটাই ক্রিস্টাল। এখন নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে সে কাজটা করছেন। ইতিমধ্যে এই কথাটা আমার সম্মানিত সহালোকও বলেছেন, এবং আমাদের যে পারভেজ রেজা ভাই যে রিপোর্টে এসেছে সেটা থেকেও স্পষ্টত প্রতীয়মান হয়। আমার কাছে মনে হয়, দেখেন, আমরা যখন ছোটবেলায় ঘুড়ি উড়াতাম, এমনভাবে আমরা নাটাই ঘুড়ি উড়িয়েছি যাতে এটাকে টেনে আনতে পারি। এখনো কিন্তু সময় আছে লাগাম টেনে ধরার, নয়তো একটা সময় আসবে চাইলেও কিন্তু নাটায়ের সেই ঘুড়ি আর টেনে আনা যাবে না। আবুল কালাম আজাদ ভাই, আপনাকেই যদি জিজ্ঞেস করি একই প্রশ্ন, একজন ব্যবসায়ী তিনি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হয়েছেন, হবার পর উনি কি আসলে ব্যবসা বন্ধ করে দেবেন? অবশ্যই উনি ব্যবসা বন্ধ করবেন। এছাড়া তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি হয় মন্ত্রিত্ব করবেন, না হলে আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, এটা খুব, মানে এইটা নিয়ে তর্ক বিতর্কের কিছু তো নাই, পরিষ্কার তো বিষয়টা। কিন্তু আমি যে পয়েন্টে আসতে চাচ্ছিলাম যে এই মন্ত্রণালয়ের তো একজন পূর্ণ মন্ত্রী আছে, হোয়ার ইজ হি? আমরা তো তাকে দেখছি না। আমরা তো সরকারের সমালোচনার মাধ্যমে দেখছেন না? না, ধরুন মনে হচ্ছে শাহ আলম ওই মন্ত্রণালয়ের একমাত্র মন্ত্রী এবং হি ইজ কলিং দ্য শটস। ওখানে তো একজন পাওয়ারফুল মিনিস্টার আছে, যদি ওনার পাওয়ার আছে কিনা এখন আমরা সন্দেহ প্রকাশ করি, কারণ সরকারের মধ্যে সরকার আছে বলে একটা কথা আছে। নানান মন্ত্রণালয়ে আমরা দেখছি যে পূর্ণমন্ত্রী আছে, কিন্তু দেখা গেল যে এই প্রতিমন্ত্রী আসলে সব কিছু লাটাই চালাচ্ছেন এবং পূর্ণমন্ত্রীকে কোনো ধরনের কোনো পাত্তাই দেন না। এখানে আমি পারভেজের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো, যেহেতু উনি রিপোর্টটা করেছেন, যে এই রিপোর্টটা করতে যে আপনার মানে আপনার কাছে মনে হয়েছে কিনা যে আমি যে মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলি, কারণ আলটিমেটলি তো তারও এটা রেসপন্সিবিলিটি। তার পূর্ণমন্ত্রীর অনুমোদন ছাড়া কিন্তু প্রতিমন্ত্রী কোনো কাজ করতে পারে না। পূর্ণমন্ত্রীকে জানাতে হবে, তার অ্যাপ্রুভাল নিতে। জি, পারভেজ রেজার এই উত্তরটি আমরা জানবো, তবে তার আগে দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতির। আমরা বিরতির পর ফিরছি, সাথে থাকবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত নির্বাচিত খবরে আলোচনা করছিলাম। আবুল কালাম আজাদ, আপনি একটি প্রশ্ন করছিলেন পারভেজ। হ্যাঁ, পারভেজকে যেটি আমি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা একজন প্রতিমন্ত্রীকে নিয়ে এই অনুসন্ধান রিপোর্টটি করেছি, কিন্তু ওই মন্ত্রণালয়ের একজন পূর্ণ মিনিস্টার আছে, হি ইজ অলসো রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্যাট মিনিস্ট্রি। ওকে, এরপরে আমরা প্রধানমন্ত্রীর কথাও আলোচনা করলাম যে তিনি
নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতিমুক্ত সুশাসন আর একটা সমাজ গঠনের, কিন্তু উনিও তো দেখছেন যে প্রায় 1 মাস ধরে একটার পর একটা শিরোনাম হচ্ছে তার একজন ক্যাবিনেট মিনিস্টার। তো সেই বিষয়ে মানে সরকারের তরফ থেকে বা পূর্ণমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের কোনো কিছু এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেল কিনা, বা তারা কিভাবে নিচ্ছে বিষয়টা? না, প্রথম হলো যে আজাদ ভাই, আপনি যেটি আমার রিপোর্টটি হয়তো বা একটু খেয়াল করবেন, যে আমি কিন্তু উনি যেটা নিজে কাজ করছেন, আমি যেটা বলেছি যে উনি যে নিজের নামের করা লাইসেন্সে যেটা কাজ করে নিয়েছেন শপথ নেওয়ার পরে, সেটি হলো শিল্প মন্ত্রণালয়ের। এবং এগুলো কিন্তু যে খুব প্রকাশ্যে হয়েছে বিষয়টা এমন, মানে প্রকাশ্যে বলতে যে এটি কি মন্ত্রীদের সাথে আলোচনা করা হয়েছে, বিষয়টা ওই লেভেলে তাদের পর্যন্ত গিয়েছে, এটা মনে হয় না। বিসিকের জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আয়োডিন সাপ্লাই দেন, এবং সেটা তিনি এইবারই প্রথম দেননি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিয়েছেন, এবং ইন্টারেস্টিংলি 2022 কি 23 সালে তিনি মানে আওয়ামী লীগ সরকারের সময় থেকে এটি শুরু করেছেন। তার আগে অন্য কেউ সাপ্লাই দিত, এবং এই প্রত্যেকটা বিডিংই তিনি একক দরদাতা ছিলেন, এবং এটা শিল্প মন্ত্রণালয়ের দরদাতা। এবং এটি সর্বশেষ যেটি হয়েছে সেটি 21 কোটি টাকার 25 কোটি 70 লাখ টাকার তিনি কাজ পেয়েছেন, এবং সেখানে একক দরদাতা হিসেবে আছেন। আমি যেটা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি যে উনি যদি শপথ নেওয়ার পরে ওনার নিজের অন্তত পক্ষে, কারণ এর আগে তিনি এই যে তার ছেলের নামে যে কাজগুলো হয়েছে তিনি বলার চেষ্টা করেছেন বিভিন্ন গণমাধ্যমে, এটি নেত্র নিউজের একটি রিপোর্টের পরে সেটি এসেছেও, যে তিনি বলেছেন যে ওগুলোর মধ্যে আমি নাই, আমার ছেলে করছে, আমার ছেলে পারবে, তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেছেন, যে তিনি নিজে তো নাই, তার ছেলে আছে। তো আমি ওই জায়গায় পয়েন্ট আউট করছি যে যেটা বগুড়ার যে কাজগুলো তার নিজের এলাকার কাজ যেগুলো তার ছেলের মাধ্যমে করাচ্ছেন, সেগুলো হয়তো বা বগুড়ার টেন্ডার তো আসলে মন্ত্রী ঢাকায় বসে আসলে এটি কোয়াইট ইম্পসিবল, এটা দেখেও না। আর সাধারণ নর্মস, প্রতিমন্ত্রী এলাকার কাজ, সেখানে হয়তো একটা বরাদ্দ গেছে, সেই কাজটা কে পেয়েছে না পেয়েছে, এটি মন্ত্রী কি আসলে মানে বাস্তবিক অর্থে কি এগুলো পয়েন্ট আউট করে ওই ঠিকাদারদের বিষয়গুলো কি ওয়াকিবল থাকেন? আমি মনে করি যে তাদের লেভেল পর্যন্ত সেরকম ওয়াকিবল তারা ছিলেন না, কারণ এটা তো প্রতিমন্ত্রী এলাকায় তিনি হয়তো মানে খুব বড় অঙ্কের কাজও নয়, যে যার কারণে নজরে আসে। 13 কোটি টাকার কাজ সেখানে, এটা বিশাল বড় একটি প্রকল্প সেখানে হচ্ছে 2-4-500 কোটি টাকার, তা না। আমরা যেটা পয়েন্ট করবো যে এটা আসলে এই ছোট কাজটি থেকেই তো আসলে আমরা দেখে এসেছি দুর্নীতির বাংলাদেশের যে পুরনো মডেলটি, যে এরকম করতে করতেই তো আমরা এস আলম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? প্রথম একটা ব্যাংক নিয়েছে, তারপরে 2টা ব্যাংক নিয়েছে, এরপরে 8টা ব্যাংকের দিয়ে পুরো বাংলাদেশটাই তো খেয়ে ফেলছে। না, আপনার এই কথাতে আমি আসতে যাচ্ছিলাম যে ধরেন এই সরকারের বয়স প্রায় এখনো 6 মাস হয়নি, 5 মাস। হ্যাঁ, তো ওই তার একজন মন্ত্রী যে এইসব কাজ করছেন, হ্যাঁ, ধরেন এটা একটা অশনি সংকেত আমার কাছে মনে হয়, যে আপনি একটা সরকারের শুরুর দিক থেকেই যদি একজন বা 2-4 জন মন্ত্রী এরকম ক্ষমতার অপব্যবহার করে নিজে ব্যবসা করেন বা তার পরিবারের ব্যবসার জন্য তার চেয়ারকে ব্যবহার করেন, পরবর্তী আমি একটু আজাদ ভাই এটার সাথে আপনার সাথে একটু সাপ্লিমেন্টারি করি আর কি, আপনি বলবেন। যেটা হলো যে এটি যে অনেক আগে থেকেই তো ধরেন এটা আমাদের মনস্তত্ত্বের সমস্যা আছে, অনেকেই হয়তো বা ভাবেন এটা এভাবে যে আমি করব না, এটা আইনের ফাঁক ফোকর দিয়ে, এখানে তো আমার কথা বলা আছে, আমার ছেলে করবে, মেয়ে করবে, অন্য কেউ করবে, সেই মনস্তত্ত্বটার জায়গা থেকেই আসলে আজকের আমাদের রিপোর্টটা করা, আমার এই রিপোর্টটি, যে এই মনস্তত্ত্বের জায়গাটা যে ঠিক না। এবং এই যে স্পিরিট অফ দ্য ল বলতে ওয়ার্ল্ড ওয়াইড একটা কথা আছে, যে এই আইনটার ভিত্তিটা কি, কেন করা হয়েছিল, তাহলে তো সেই ভিত্তিটাই থাকে না। এই যে সংবিধানে কেন এটা যুক্ত করা হয়েছিল, যে সেটাই তো থাকে না। যে সেই জায়গাগুলো থেকে যে তাদের এই যে মনস্তত্ত্বের জায়গায় যে চরম একটা ঘাটতি রয়েছে, এবং সেই জায়গাটা একটু চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা যে আসলে যে এই জায়গাগুলো আলোচনায় আসা উচিত, এই কারণে যে আমরা চাই একটা নৈতিক মানদণ্ড যেন অন্তত পক্ষে আমাদের যারা থাকবেন আপনি আমাদের সাথে যে বিষয়টি, কিন্তু এই আলোচনা তো বেশ 1 মাস যাবত হচ্ছে, মানে আলোচনা হতে হতে সারা দেশ ব্যাপী মানুষজন কিন্তু জেনে গেছে, জানছেন। এবং একই সঙ্গে আমরা এও দেখছি যে প্রসঙ্গটি আপনারা তুললেন, যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার নানা ধরনের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি যেভাবে মানুষের সঙ্গে মিশছেন এবং উনি যে জেস্টার দেখাচ্ছেন, প্রতিদিন সকালবেলা একদম 9টার মধ্যে সচিবালয়ে যাচ্ছেন, এবং তার কাজের স্পিরিট যেটি রয়েছে
সেই জায়গা থেকে তার ক্যাবিনেটের সদস্যরা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, কোনোভাবে বিতর্কিত করার এক ধরনের কিংবা বিতর্কিত হয়ে যাওয়ার এক ধরনের জায়গা তো আছেই। দেখুন, আলটিমেটলি আমরা কিন্তু তারেক রহমানের কথাই বারবার নিয়ে আসছি, এবং কেন নিয়ে আসছি, শাহ আলমের এই ধরনের বিতর্কিত বা ক্ষমতার অপব্যবহার করে এইসব কাজ করার জন্য। তো তো ঘুরে ফিরে তারেক রহমানের কথা আসছে এই কারণে যে তারেক রহমান একটু ভিন্নভাবে ভিন্ন একজন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার চেষ্টা করছেন। 8:30টার সময় অফিসে যান। আমাদের অনেক মন্ত্রী হচ্ছে তাকে ফলো করতে পারে না, এত সকাল সকাল যাচ্ছে, টাইমলি কাজ করতেছে, নানান জায়গায় যাচ্ছে প্রতিদিন, এইভাবে যে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, সুন্দর সুন্দর কথা বলছে, এটা আমাদের ভালোই লাগছে। কিন্তু ধরেন এই ভালো লাগাটা বেশি দিন থাকবে না যখন এই শাহ আলমদের মতো মন্ত্রীরা এই ধরনের কাজ করবে এবং তারা কোনো সরকারের ভিতর থেকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হবে না। বা প্রাইম মিনিস্টার হিসাবে প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেটের সদস্যরা কে কী করছে, বিতর্কিত হচ্ছে, সেটা যদি দেখার পরেও চুপ করে থাকেন, তখন কিন্তু মানুষের মধ্যেও সে ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তখন যে প্রধানমন্ত্রীর এই যে পজিটিভ একটা কি বলে ইমেজ তৈরি হয়েছে আমাদের মাঝে, মানে জনগণের মাঝে, সেই ইমেজে কিন্তু তখন ঘাটতি দেখা দিবে। স্যার, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি যে এই ধরনের কর্মকাণ্ড একটি রাজনৈতিক দল, একটি সরকার কতটা প্রভাব ফেলে? নিঃসন্দেহে প্রভাব ফেলে। যেটা পারভেজ রেজার রিপোর্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে অ্যামাউন্টগুলো ছোট ছোট মনে হচ্ছে, বাট আমাকে বলতে হয় আতিচুর পাতিচুর রাজার বাড়ির হাতিচুর, এবং এই ছোট ছোট এই দুর্নীতিগুলো দিয়েই কিন্তু আস্তে আস্তে বড় দিকে যাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং পাশাপাশি সম্মানিত আলোচক যে কথাটা বলেছেন, টিম লিডার যেখানে টিম স্পিরিট নিয়ে কাজ করছেন এবং প্রতিদিনের রুটিন যদি দেখেন এবং কথা বেশি না বলে কাজে কিন্তু সেটা রিফ্লেকশন দেখাচ্ছেন। এবং উনি আজকে যে মন্ত্রীর বিষয়টি তুলে ধরেছেন, আপনি দেখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় না, অন্য মন্ত্রণালয়েও অনেক মন্ত্রীকে আমরা অতিরিক্ত কথা বলতে দেখেছি, কাজের চেয়ে বেশি কথা বলেছেন, এবং যার জন্য কিন্তু কিছুদিন আগে যে একটা স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে, এগুলো কিন্তু অতিরিক্ত কথা বলার একটা ফল। তা আমার কাছে মনে হয় যে টিম লিডার যেমন দেখবে, পাশাপাশি টিম লিডার এটা অবগত কিনা। আজকে যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্ট কয়টা চ্যানেলে করছে, আমার কাছে মনে হয় আলটিমেটলি চ্যানেল 1 আজকে এই রিপোর্টটা করে কিন্তু সরকারকে জানান দিয়ে দিচ্ছে, দেখেন আপনার টিমেও এরকম মেম্বার আছে যারা এটা করার চেষ্টা করছে। চ্যানেল 1 আজকে বেশ বিস্তারিত রিপোর্ট করেছে, কিন্তু এর আগেও কিন্তু কয়েকটি নানান নিউজ পেপার এবং আরেকটি টিভি চ্যানেলও কিন্তু হয়েছে। যেটা সম্মানিত সহ-আলোচক ইতিমধ্যে বলেছেন, অনেকগুলো চ্যানেলে যদি হয়ে থাকে, তাহলে এখানে যে আমার কাছে মনে হয় টিম লিডার কিন্তু লিড করবেন, কাজ করবেন, পাশাপাশি টিম মেম্বাররা কে কোথায় কি করছে এটাও কিন্তু ওভারসি করা খুবই প্রয়োজন নিঃসন্দেহে। আদারওয়াইজ কিন্তু যেটা উনি ইতিমধ্যেই বলেছেন যে পুরো কাজটাই তখন কিন্তু বিফলে যাবে। এবং আমরা রাজনৈতিকভাবেও যদি দেখি যে টিমের, আপনি দেখেন 40 মণ দুধের মধ্যে কিন্তু 1 ফোঁটা লেবু ঢেলে দিলেই যথেষ্ট এটাকে নষ্ট করার জন্য। কাজে এই পুরো কাজটাই কিন্তু বেঁচতে যেতে পারে টিমের কেউ যদি এই যে প্রতিবন্ধনটা আমরা দেখলাম, এমন কাজগুলো যদি করে যায়, তাই এটা আমার কাছে মনে হয় সরকারের এই 5 মাস বয়সে যদি এটা শুরু হয়ে যায় এবং এটা যদি এখানে থেমে না যায়, আস্তে আস্তে কিন্তু আমি যেটা বলেছি আতিচুর পাতিচুর রাজার বাড়ির হাতিচুর এবং বড় বড় দুর্নীতির দিকে এগিয়ে যাবে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমরা 16-17 বছর দেখেছি, এবং এটা শক্ত হাতে কিন্তু দমন করতে হবে। ব্যাপারটা যুক্ত করতে চাচ্ছি না, আমি বলতে যাচ্ছিলাম সেটাই, যে আসলে ওই প্রথম রাতেই বিড়াল মারার একটা বিষয় আছে। তো আমরা জানি যে প্রধানমন্ত্রী খোঁজখবর রাখেন, উনি নিউজ পেপারও পড়েন নিয়মিত, তো ওনার কাছে সব খবর আছে বলে আমরা বিশ্বাস করি। তো ওনার আসলে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ওনার আন্ডারেই তো সবাই, তো উনি বললে তো কারো ঘাড়ে 2টা মাথা নাই। হ্যাঁ, শাহ আলমের শক্তি আসলে কোথায় থেকে আসে, তাই না? তো আমার মনে হয় বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া উচিত, এবং নিয়ে ওনাকে এখনই, উনি শুধু না, যদি তার ক্যাবিনেটের আরও কোনো সদস্য এই ধরনের অতিরিক্ত কথা বলে, বিতর্ক সৃষ্টি করে বা দুর্নীতির সঙ্গে জড়িত হয় বা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে কিন্তু এটা ধরেন শুরুর থেকেই যদি উনি এটা থামাতে পারেন, তাহলে কিন্তু আখেরে বিএনপি সরকারেরই লাভ হবে।
জি, পারভেজ রেজা, আপনার প্রতিবেদনের যে তথ্যগুলো এগুলো অলমোস্ট সবই ওপেন সোর্স থেকে নেওয়া, সরকারেরই বিভিন্ন সাইটে উল্লেখ করা আছে যে তার ভিত্তিতে। এর বাইরে তো অনেক তথ্য থাকে, কিন্তু এই তথ্যগুলো তো প্রমাণিত একেবারেই। সেই জায়গা থেকে আসলে ব্যবস্থা নেওয়া কিংবা আপনার যে উদ্দেশ্য প্রতিবেদনটি করার, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা বুঝিয়ে দেয়া, না, সেটা দেখেন যে সামনের দিনগুলো থেকে কি হতে পারতো বা হতে পারে। আমি যেটি বলি যে আমি যেটি দেখলাম যে খাদ্য মন্ত্রণালয়ে তার এটি আগে থেকে তিনি ঠিকাদারি ব্যবসা করেন। আমি বারবার বলছি এই ঠিকাদারি ব্যবসা কিন্তু তিনি নতুন করছেন না, আগে থেকেই করে আসছেন। খাদ্য মন্ত্রণালয়ে তিনি নিয়মিত কাজ করেছেন এবং এই একেবারে ক্ষমতায় যাওয়ার কিছুদিন আগেও খাদ্য মন্ত্রণালয়ে বেশ কিছু কাজ তিনি পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কয়েকটি কাজ আছে খাদ্য মন্ত্রণালয়, যেখানে এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশে একটি টেন্ডার হলে বহু মানুষ যায় মানে এই কাজ নেয়ার জন্য, তাই না? ঠিকাদাররা প্রচুর ঠিকাদারের কোটেশন পড়ে। এখানে সিঙ্গেল বিড, খুব বেশি হলে দুটো বিড, মানে দুটো প্রপোজাল পড়েছে, এরকম করা আমি দেখে পেয়েছি। ওনার কাজের টোটাল কাজের প্রায় 2/3 হলো সিঙ্গেল বিটে চলেছে আর কি, এবং বেশিরভাগ কাজই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। সামনের দিনগুলোতে কি হতে পারে? সামনের দিনগুলো থেকে হতে পারে যদি এটাকে আমরা যে না এটা ঠিক আছে, নৈতিক মানদণ্ডও ঠিক আছে, এটা আইনগতভাবেও ঠিক আছে, যদি সেটাই এস্টাবলিশড হয় বা সেটাই যদি আমরা মেনে নিই, তাহলে তার কোম্পানিতে তার স্ত্রী সামনের দিনগুলোতে খাদ্য মন্ত্রণালয়ে কাজ করবেন, কারণ তিনি এটা কোম্পানি ছেড়ে দিয়েছেন তার এই কোম্পানিটি। তাহলে সেটা কি দাঁড়াবে, সেই প্রশ্নগুলো আসবে। খাদ্য মন্ত্রণালয়ে প্রচুর কাজ আছে। তো যেটি আজকে আমরা 40 কোটি টাকার মতো কাজের কথা বলছি, ক্ষমতায় যাওয়ার পরে হয়তো 1 বছর পরে আমরা দেখবো যে তার এই কোম্পানি থেকে 400-500 কোটি টাকার কাজ চলছে আর কি। খাদ্য মন্ত্রণালয় আচ্ছা, আমি এটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি পারভেজ রেজা ভাই, যেটা উনি 2023-এ বা তার পরবর্তী সময়ে যেটা করেছেন, উনি কিন্তু কমপ্লিটলি তখন ব্যবসায়ী ছিলেন। আমার মনে হয় মন্ত্রিত্ব হওয়ার পর উনি যেটা করছেন, আমার মনে হয় সেটাই বেশি আমলে নেওয়া উচিত। আমি মনে করি ব্যক্তিগত, আমি সেটাই তো বলছি, আমি সেটাই বলছি যে আমরা এই যে নজর আনার বা এটি করার উদ্দেশ্য যদি আপনি বলেন যে আপনি রিপোর্টটি কেন করলেন, আমি সেটাই বলছি যে উনি তো আগে থেকেই ঠিকাদারি করছেন। যেটি বলছি যে তার যে ওই লাইসেন্সটা দিয়ে, তাহলে তার স্ত্রী বা তার পুত্র কি সরকারের সাথে কন্টিনিউয়াসলি এই বিজনেসটি করে যেতে পারবেন, এবং তখন কি এই প্রশ্নগুলো আরো বড় হয়ে আসবে কিনা? আজকে ধরেন 21 কোটি টাকা। ধন্যবাদ আপনাকে পারভেজ। হাতে সময়ের একটি বিষয় রয়েছে, নিশ্চয়ই পরে আপনার এই বিষয়গুলো নিয়ে আবার হয়তো বিস্তারিত আলাপ করবার সুযোগ হবে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। আমরা একটু আলোচনাটি পরিবর্তন করতে চাই বিষয়টি। 24 জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও রাজপথে নেমেছিলেন। পুলিশের দমন নিপীড়নের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। নিপীড়ন বিরোধী সেই শিক্ষকরা বলছেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং বৈষম্য মুক্ত দেশ গড়তেই জুলাই আন্দোলনের সাথে একাত্ম হয়েছিলেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংগঠকদের কর্মকাণ্ডে তারা চরম হতাশ। শিক্ষকদের মূল্যায়ন, অস্তিত্ব টিকে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে নতুন ছাত্র নেতৃত্ব। একটি প্রতিবেদন আছে, একটু প্রতিবেদনটি দেখে আসতে চাই। চারদিকে তখন শুধু ভয় আর আতঙ্ক। মুখ খুললেই ক্ষমতাসীনদের নিষ্ঠুর দমন পীড়ন। আন্দোলন দমনের নামে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারকীয় তাণ্ডব চালায় ছাত্রলীগ। কিন্তু আওয়ামী লীগের সেই চালও ব্যর্থ। আন্দোলন দমনের শেষ চেষ্টা হিসেবে 24-এর 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অঙ্কুরেই একটা আন্দোলনের মৃত্যুর অপেক্ষা।
ঠিক তখনই বিবেকের তাড়নায় প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে দমন পীড়নের প্রতিবাদ জানান তারা, যা শিক্ষার্থীদের আন্দোলনকে দারুণভাবে উজ্জীবিত করে। সেই থেকে জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে ছিলেন এই শিক্ষকরা। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা লাঠি ধরিয়ে দিয়েছেন ছেলেদের মধ্যে। আমরা সুস্পষ্টভাবে বলবো, এইটা আপনারা মস্ত বড় অন্যায় করেছেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত মানার কোনো কারণ নাই। কেন এই আন্দোলনের সাথে শিক্ষকদের সম্পৃক্ততা? রাজনৈতিক উদ্দেশ্য নাকি নিতান্তই বিবেকবোধ? ছাত্রলীগের নির্মম হামলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যে ছবিগুলো আসছিল, তারপর 16 তারিখে সম্ভবত ওই যে আবু সাঈদের মৃত্যু, এই ঘটনাগুলো আমরা কোনো আন্দোলন করতে যাইনি, আমরা বিশেষ করে নিপীড়নের প্রতিবাদ জানাতে এসেছি। শিক্ষার্থীদের এই নিরাপত্তাহীনতার দিনের শেষে আমাদেরকেও তো নিরাপত্তাহীন করেছে। আমি মৃত্যু হুমকি পেয়েছি। সেই সময় যিনি প্রক্টর ছিলেন, উনি যে আচরণ আমার সাথে করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার সাথে না, আমরা যারা মূলত স্রোতের বাইরে থাকতে গিয়েছি, তারাই কিন্তু এই ধরনের ঘটনার শিকার হয়েছে। ভয়ঙ্কর সেসব দিনের কথা মনে করে এই শিক্ষকরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করে নয়, বরং নিজেদের মতো করে কর্মসূচি ঠিক করতেন তারা। দাবি করেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আন্দোলন শুরুর পরই সমন্বয়কদের অনেকের সাথে তাদের পরিচয়। আন্দোলনকারী ওরা তো আমাদের শিক্ষার্থী, খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় আলাপ হতো, কথা হতো, বাট নট নেসেসারিলি এটা খুব প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল। প্রাতিষ্ঠানিক মানে রাজনৈতিক প্রতিষ্ঠানগত কোনো সম্পর্ক না। শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই ছিল। সেই ক্ষেত্রে তারা হয়তো কখনো কখনো বিভিন্ন বিষয়ে আলাপ করতো, পরামর্শ চাইতো। তখন আমাদের শিক্ষকদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখাটা খুব মুশকিল ছিল। আর ছাত্র সমন্বয়কদের সাথে আসলে সত্যি কথা বলতে কি ওরকমভাবে সরাসরি সবার যোগাযোগ ছিল না, 2-1 থাকতে পারে, বাট সেটাও খুব ইনসিগনিফিক্যান্ট। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের বাংলাদেশ নিয়েও এই শিক্ষকদের মধ্যে আছে হতাশা। তারা বলছেন, ক্ষমতার বদল হয়েছে ঠিকই, কিন্তু পুরনো বিভাজন এখনো রয়ে গেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের কর্মকাণ্ড নিয়েও হতাশ তারা। বিশেষ করে এনসিপি গঠন ও তাদের জোটের রাজনীতি নিয়েও আছে প্রশ্ন। তরুণ নেতৃত্ব একটা স্বপ্ন দেখবে, তারা মাঠে ঘাটে রাজনীতি করে করে আস্তে আস্তে 10-15 বছর অপেক্ষা করে তারা একটা রাজনীতিকে পরিণত হয়ে তারপর ক্ষমতায় আসবে। কিন্তু আমি দেখলাম যে তারা এত ক্ষমতার স্বাদ পেয়ে সে ক্ষমতার হারাতে চাচ্ছে না, এবং অর্থের স্বাদ পেয়ে অর্থ হারাতে চাচ্ছে না। ফলে এই দলটি একটা খুব দ্রুত তার রাজনৈতিক ক্যাপিটাল হারিয়ে শেষমেশ একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাদের জোট করতে হলো নির্বাচনে যাতে ক্ষমতায় টিকে থাকার জন্য। নিপীড়ন বিরোধী শিক্ষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বার্থের দ্বন্দ্বে ব্যস্ত হয়ে পড়েছে সব রাজনৈতিক শক্তি, যেমনটা হয়েছিল 90-এর অভ্যুত্থানের পর। বারবার শুধু মানুষই ঠকেছে, দেশ কিংবা রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত কোনো সংস্কারই হয়নি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। এই বিষয় নিয়ে একটু আমরা যুক্ত করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদীকে। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন? হতাশ কেন স্যার আপনারা? হতাশ হওয়ার কারণ তো কিছু এই প্রতিবেদনে নিশ্চয় আছে, আর আরো কিছু যুক্ত করি। আমি গতকালকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখছিলাম আর কি, মূলত হতাশাটা আসলে আমরা যেটা পরিবর্তন যেটা চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে এই নতুন রাজনৈতিক একটা দল তরুণদের হাত ধরে তৈরি হবে, যে দেশে একটা নতুন ধরনের শুভ রাজনীতির সূচনা করবে। কিন্তু আমরা দেখলাম যে এই তরুণ দলটি, তরুণ সমন্বয়করা 1-2 বাদে বেশিরভাগই ক্ষমতার নেশা এবং অর্থের নেশায় মেতে উঠলেন, এবং তারা মনে করলেন যে ওকে জুলাই যে এখন ক্যাশ করতে হবে, এবং লিটারালি তারা ক্যাশ মনে হয় জোগাড়ও করলেন, এবং তাদের সবার অবস্থাই সচ্ছল হলো আর কি, এবং কেউ কেউ ভয়ানক রকম সচ্ছল হলো, এবং অনেক রকম এ নিয়ে সুষ্ঠু তদন্ত তেমন কিছু হয়নি। শুধু একজন প্রাক্তন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে 332 কোটি টাকার মামলার দুদকে শুনেছি, তারপরে সেটা কি হয়েছে সেটা আমি জানি না। কিন্তু এতে যেটা হলো যে দেশের রাজনৈতিক গতিপথ, রাজনীতিতে একটা শুভ সূচনা হওয়ার কথা, সেই পথটা তো একেবারে রুদ্ধ হয়ে গেল। এবং ইন্টারিমের আমলে যে আমরা দুঃশাসনটা দেখলাম, মূলত একটা মবের সন্ত্রাস, এবং যেখানে জামাত শিবিরের একটা প্রত্যক্ষ ইন্ধন ছিল,
সেটাও লাগাম ছাড়া হয়ে গেল এই শুভ একটা রাজনীতি যেটা তরুণেরা করতে পারতো, যে এই ম্যান্ডেটটা দেশের জনসাধারণ তাদেরকে দিয়েছিল, সেই সুযোগটা সেখানে হাতছাড়া হয়ে গেল। এবং যার ফলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎটা আবার যেই তিমিরে সেই তিমিরে থেকে গেল। তো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় হতাশা আর কি। জি, ধন্যবাদ স্যার এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার বলছিলেন যে আসলে আমাদের যে প্রতিবেদনে তো আমরা অল্প বক্তব্য দেখাতে পারি, আজাদ ভাই আপনিও জানেন। তো সেই জায়গা থেকে ওনার আক্ষেপের কথা বলছেন যে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকেই রাতে তাদের বাসায় হয়তো তাদেরকে শেল্টার দিতে হয়েছে, কিন্তু তাদের যে স্পিরিট ছিল ওই স্পিরিটের জায়গা থেকে তারা মনে করছেন যে আসলে এখন এসে তারা সরে গেছে জুলাই পরবর্তী সময়ে। সেই জায়গাটা আসলে কতটুকু, এই যে অভিযোগের কথাও বলা হয় যে অভিযোগগুলো তো আসলে প্রমাণিত হয়নি, এগুলো অভিযোগ আকারেই থেকে গেল। না দেখুন, সাংবাদিক হিসেবে আমরা তো আসলে একজন রাজনৈতিক পর্যবেক্ষকও। আমরা গত ধরেন 90-এর গণ আন্দোলনের পর থেকে তখন ছাত্র হিসাবে এবং এরপরে সাংবাদিক হিসাবে দেখে আসছি। তো একটা জিনিস আমার কাছে মনে হয় মানে ব্যক্তিগতভাবে এবং সাংবাদিক হিসাবে, যে এই দেশের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো আমাদের সাথে মানে এই দেশের জনগণের সঙ্গে একের পর এক প্রতারণা করে গেছে। তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের সামনে বারবার সুযোগ এসেছে এবং অনেক ধরেন মূল্য দিয়ে আমাদেরকে সুযোগ তৈরি করতে হয়েছে। ধরেন 90-এ স্বৈরাচারের পতন একটা সুযোগ তৈরি করলো, এরপরে ধরেন আমাদের আবার 1-11 আসলো, 1-11-এর পরে আবার একটা সুযোগ তৈরি হলো যে এইবার হয়তো একটা পরিবর্তন আসবে, সেটাও হলো না। তারপরে আমরা তো দেখলাম এই আন্দোলন হলো। ওনার প্রতিটা কথার সঙ্গে আমি একমত। আমি আসলে চরমভাবে খুব হতাশ যে আমরা যে নয়া বন্দোবস্তের কথা বলেছিলাম, তো নয়া বন্দোবস্ত আসলে সেটার কোনো রাজনীতি বা শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তনের মানে গুণগত যে পরিবর্তন দরকার ছিল ওইটা হয় নাই। শুধু হয়েছে ধরেন পরিবর্তনটা হয়েছে যে আপনার হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম আগে একজন করে গেছে, এখন হচ্ছে যে অন্যরা করছে। এবং এর সঙ্গে নতুন যারা এত বড় একটা আন্দোলন করতে পারে তাদের নিয়ে পুরো দেশের, আমি ব্যক্তিগতভাবে আশান্বিত ছিলাম যে এরা হয়তো কিছু একটা করতে পারে। আপনাকে যদি একইভাবে জিজ্ঞেস করি যে বলছেন যে শিক্ষকরা হতাশা, আপনি শিক্ষকতার আসলে আপনি বলতে থাকেন, আমরা একটু পত্রিকাও দেখে আসতে চাই আজকের। জি আচ্ছা, প্রথমত যেটা বলতে চাই, 2 বছর আগে এই দিন থেকে আমি আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যেখানে এসে থেমে গেছে বা থামানো হয়েছে, সেখান থেকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলনটা শুরু করেছে। 18ই জুলাই রেজিস্ট্যান্স ডে, যেটাকে পরবর্তী সময়ে ডিক্লেয়ার করা হয়েছে। আপনি দেখেন যে স্বার্থবাদীরা যখন কোনো আন্দোলন করে এবং সত্যিকার অর্থে যারা বিপ্লবী হয় তারা কিন্তু আসলে স্বার্থপর হয় না। আপনি দেখেন, আমি একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যতটা না গর্বিত, তার চেয়ে বেশি গর্বিত একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। আমি আমার যৌক্তিক যে কোনো আন্দোলনে ছাত্রীদের পাশে ছিলাম। আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 2015-তে ব্যাট বিরোধী আন্দোলন করেছে, তারপরে নিরাপদ সড়ক চাই, সর্বশেষ হচ্ছে জুলাই আন্দোলন, এবং সবগুলো আন্দোলনেই কিন্তু সাকসেস এসেছে। এবং সত্যিকার অর্থে আপনি যদি দেখেন এখান থেকে একটা শেখার কি জিনিস আছে, যতবারই ওরা যৌক্তিক আন্দোলনে গিয়েছে, আন্দোলনে অ্যাচিভ হয়েছে, আন্দোলনে অ্যাচিভমেন্টের পর ওরা কিন্তু যার ব্যারাকে ফিরে গিয়েছে। কাজী চেতনা বিক্রির রাজনীতি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় করেনি। আপনি দেখেন 71-এর পরবর্তী সময়ে কি হয়েছে, একটা দল কিন্তু অনেক বছর ধরে চেতনা বিক্রি করেছে। একইভাবে জুলাইকে নিয়েও চেতনা বিক্রি করেছে, এটাও সত্যি। কিন্তু গুটি কয়েক চেতনা বিক্রি যারা বিজনেস করেছে তাদের জন্য পুরো জুলাইকে নিয়ে হতাশা এবং প্রশ্নবিদ্ধ করাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। জি, আজকের পত্রিকাগুলোও একটু দেখে আসতে চাই। প্রথমে রয়েছে প্রথম আলো। তারা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম এবং বললেন আই হ্যাভ এ প্ল্যান। শিরোনামটি কিন্তু খুবই মজাদার, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন দেশে ফিরলেন তিনি প্রথমে বললেন আই হ্যাভ এ প্ল্যান, পরে বললেন উই হ্যাভ এ প্ল্যান। মেক্সিকো উপকূলে 7.3 মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি, এবং আমরা জানি ইউরোপ আমেরিকাতে তীব্র তাপদাহ সহ প্রাকৃতিক দুর্যোগ যেটি বলে সেই জায়গাতে মনে হয় চলে গেছে এখন। পরে রয়েছে বিবিসি বাংলার প্রধান প্রতিবেদন হরমুজ প্রণালী বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল ও গ্যাস সরবরাহে সচল রাখতে পারবে।
যেটি চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে যে আন্তর্জাতিক যে এক ধরনের পরের পত্রিকাতে একটু যেতে চাই। হ্যাঁ, যুগান্তর বলছে মার্কিন হামলায় ইরানের আরও 8 জনের মৃত্যু। এর বাইরে একই রয়েছে আই হ্যাভ এ প্ল্যান, লেবার নতুন নেতার অ্যান্ডি বার্নহ্যাম তার যে বক্তব্য রয়েছে। এরপরে সমকাল রয়েছে, সমকালটি একটু দেখে আসতে চাই। কিংবদন্তি অলরাউন্ডার সার্গেরি সোভার্স আর নেই, এটি একটি তাদের নাম। এবং এর বাইরে রয়েছে মাদক বিক্রির অভিযোগে মা ছেলে আটক, বাড়িতে ঘরবাড়ি অগ্নিসংযোগ। এটি একটি নতুন ফেনোমেনা তৈরি হয়েছে যে নিজেদের হাতে আইন তুলে নেবার বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখছি। এর পরের পত্রিকা মানবজমিনের দেখে আসতে চাই। জিয়াউর রহমানের হত্যা যেভাবে ছদ্মবেশী মুজাফফর গোয়েন্দার জালে, এটি মূলত ওই গতকালকে যিনি আটক হয়েছেন তারকে কিভাবে আটক করা হয়েছে সেই প্রতিবেদনটি রয়েছে। এই ছিল আমাদের হাতে আজকে পত্রিকা। দুজনকেই ধন্যবাদ জানাতে চাই, আবুল কালাম আজাদ একই সঙ্গে তৌফিক ইসলাম মিথিল স্যার, দুজনকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাদেরকেও দর্শক দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। নিশ্চয়ই আগামীকাল আবারও একই সময়ে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।